back to back horror stories. আজ সংক্রান্তি। সমুদ্র বেশ উত্তাল, আকাশ মেঘলা, কাছে দূরে কোথাও মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে না। অফ সিজন বলে সমুদ্রের তীরে তেমন লোক সমাগম হয়নি। যারা বেড়াতে এসেছে তারা মোটামুটি ভোর বা বিকেল নাগাদই আসে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে যায়। এসব ৭-৫ ভাবতে ভাবতে সঞ্জীববাবু সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। হাওয়ার তোড়ে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো লোক নেই। শুধু হাত বিশেক দূরে একজন নুলিয়া উবু হয়ে বসে খৈনি ডলছে। প্রায় ১৩ বছর পর সঞ্জীববাবু সমুদ্রে এলেন। জাহাজে করে আন্দামান যাওয়ার সময় বন্ধু কাম বিজনেস পার্টনার শ্যামল জলে পড়ে মারা যাওয়ার পর তিনি আর সমুদ্রে আসেননি। এই ১৩ বছরে একা হাতে ব্যবসা দাঁড় করিয়েছেন সঞ্জীববাবু। বছরে কয়েক কোটি টাকার টার্নওভার হয় এখন। এখানেও তিনি এসেছিলেন একটা ব্যবসারই কাজে। সচরাচর অবসর মেলে না বলে দিন দুয়েক ছুটি কাটিয়ে একেবারে রবিবার বিকেলে কলকাতায় ফিরবেন। গোড়ালি ডোবা জলে দাঁড়িয়েছিলেন সঞ্জীববাবু। কখন যে জুতোটা পা থেকে আলগা হয়ে স্রোতে ভেসে গেছে খেয়াল করেননি। সম্বিত ফিরতেই চটিটা আনবার জন্য হাঁচড় পাঁচড় করে জল ভেঙে এগোতে গেলেন। নুলিয়া লোকটা দূর থেকে সঞ্জীববাবুর কাণ্ড দেখে খ্যালখ্যাল করে হেসে বলল, জলে যেতে হবে না বাবু, সাগর যা নেয় পাল্টা ফিরিয়েও দেয় গো। আপনি এইখানটা একটু দাঁড়িয়ে থাকুন, ও এমনি চলে আসবে। তা দিল। পরের বড় স্রোতটা চটিটাকে ফিরিয়ে দিল, তবে তার স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে। সমুদ্র যা নেয় তা ফিরিয়ে দেয় ঠিকই, কিন্তু অবিকৃত অবস্থায় নয়। বেশ পাল্টে গিয়ে তারপর বস্তুটা ফেরে। চটিটা হাতে করে খালি পায়ে গরম বালির ওপর দিয়ে হেঁটে সঞ্জীববাবু হোটেলে ফিরলেন। রাতে খাওয়া দাওয়ার পর আবার সৈকতে এলেন সঞ্জীববাবু। সকালের থেকেও সৈকত বেশি নির্জন। নির্দিষ্ট ব্যবধানে দাঁড়ানো এক একটা পোলে টিমটিমে হলুদ আলো জ্বলছে, আর দূরে একটা বাতিঘর থেকে সুতীব্র আলো ঘুরে চলেছে আকাশ জুড়ে। সমুদ্রের তীব্র স্রোতের শব্দ ছাড়া জগতে বুঝি আর কোনো আওয়াজ নেই। আড়মোড়া ভেঙে সবে একটা সিগারেট ধরাতে যাবেন, মলিন আলোয় সঞ্জীববাবুর চোখে পড়ল দূরে সমুদ্রের ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আবছা। টুরিস্ট বা স্থানীয় লোক বলে তো মনে হচ্ছে না। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর সঞ্জীববাবু বুঝলেন ছায়ামূর্তিটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। কিছুটা দোনামোনা করে এগোলেন তিনি। ছায়ামূর্তির কাছে এগোতেই সঞ্জীববাবুর শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। ছায়ামূর্তিটা আর কেউ নয়, তার বন্ধু কাম বিজনেস পার্টনার শ্যামল। তার গা থেকে জল ঝরছে, যেন এইমাত্র সমুদ্র থেকে উঠে এলো। এই অল্প আলোতেও সঞ্জীববাবু শ্যামলের মুখে ক্রূর অমানুষিক হাসিটা দিব্যি দেখতে পেলেন। শ্যামল ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, মন আছিস সঞ্জীব? সঞ্জীববাবুর মুখে কথা জোগাচ্ছে না। তিনি শুধু অস্ফুটে বললেন, কিন্তু তুই তো। টেক থেকে পা হড়কে জলে পড়ে মারা গেছি, তাই তো।
তুই তো এটাই বলেছিলি সবাইকে, হ্যাঁ? সেদিন জাহাজের কেবিনে আমি তোর টাকার কারচুপি ধরে ফেলেছিলাম, সেটা তুই কাউকে বলিসনি। দস্তাদস্তিতে আমার গলা টিপে খুন করে তুই যে আমাকে রাতের অন্ধকারে গভীর সমুদ্রে ফেলে দিয়েছিলি, সে কথাও তো কেউ জানে না। শুধু আন্দামান থেকে ফেরার পথে শ্যামল চক্রবর্তী জাহাজ থেকে পড়ে মারা গিয়েছিল, এইটুকুই সকলে জেনেছে। সবাই জেনেছে সঞ্জীব দে কত মহৎ। অফিসের বাইরে সে বন্ধুর মূর্তি বসিয়েছে, কিন্তু তার বন্ধু যে সমুদ্রের তলায় ঠান্ডা জলের মধ্যেও প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে মরছে, সে কথা তো কেউ জানে না। সঞ্জীববাবু পালাতে গেলেন, কিন্তু তার পা দুটো যেন বালিতে পুঁতে গেছে। শ্যামল সোজা এগিয়ে এসে তার গলা টিপে ধরল। মাটি থেকে অনায়াসে তুলে ধরল তাকে। শ্যামল তাকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। প্রাণ ভয়ে হাত পা ছুঁড়ছেন তিনি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এক ফোঁটা। শ্যামল সঞ্জীববাবুকে চুবিয়ে দিল সমুদ্রের জল। দম নিতে পারছেন না তিনি, ছটফট করছেন। অচৈতন্য অবস্থায় কানে ভেসে এলো শ্যামলের পৈশাচিক হাসি। যেন শ্যামল বলছে, 13 বছর আগে আমায় সমুদ্র গিলেছিল, তারপর থেকে আমি শুধু তোর ফিরে আসার অপেক্ষা করছি। জানিস না, সমুদ্র যা নেয় তা ফিরিয়েও দেয়। শুধু যা গিয়েছিল তার রূপটা পাল্টে তারপর ফিরে আসে। সঞ্জীববাবুর দেহ নিথর হয়ে যায়। শূন্য সৈকতে ভেসে বেড়ায় শ্যামলের দানবিক অট্টহাসি। হেয়ারপিন টার্নটা নিতে গিয়ে বিকট শব্দ করে গাড়িটা দেহ রাখল। রাস্তার বাঁদিকে সেই যে কুয়াশার মধ্যে থেমে গেল, তার আর নড়াচড়ার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে দুবার স্টিয়ারিংয়ে ঘুষি মারল স্নিগ্ধা। খানিক আগেই পাহাড়ে সন্ধে নেমেছে। কুয়াশার মোটা কম্বলটা না থাকলে এতক্ষণে জোনাকির মতো দার্জিলিং শহরের আলোগুলো দেখতে পাওয়ার কথা। রাতের মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া প্রয়োজন ছিল। এমনিতে এসব রাস্তায় স্নিগ্ধার গাড়ি চালানোর অভ্যেস আছে, তবে তার গাড়িটার বেহাল দশার দিকে দৃষ্টিপাত না করাটা একেবারে ভুল হয়েছে। কদিন ধরেই ইঞ্জিন থেকে বিকট শব্দ হচ্ছিল, ও বিশেষ পাত্তা দেয়নি। সার্ভিস না করে এসব রাস্তায় গাড়ি চালানো এক প্রকার বিপদ ডেকে আনাই। নিজের গাফিলতিতে নিজের ওপরেই স্নিগ্ধা বিরক্ত হয়ে উঠল। এখন এই পাণ্ডব বর্জিত জায়গায় ও মেকানিক কোথায় পায়? নিদেন পক্ষে মাথা গোঁজার ঠাঁই বা পাবে কোথায়? সঙ্গের সুটকেসে
অন্তত 1015 টাকা ক্যাশ রয়েছে। এই নির্জন জায়গায় কেউ সেসব লুটে পালিয়ে গেলেও কিচ্ছুটি করার থাকবে না। অসহায় স্নিগ্ধা গাড়ি থেকে নামল। মোবাইলে একটা মাত্র টাওয়ার। দু একজনকে ফোনে ধরার চেষ্টা করল। পিক পিক করে লাইনটা কেটে গেল। স্নিগ্ধা নিজেকেই গাল দিতে শুরু করল। বারবার দাদা বলেছিল, তিন্নি গাড়িটা দেখিয়ে নে। তখন কোনো কথা শুনলাম না। তখনই যদি গাড়িটা সার্ভিস করিয়ে নিতাম তাহলে আজ এই দুর্দশায় পড়তে হতো না। ধীরে ধীরে কুয়াশা ঘনিয়ে আসছে। এই জায়গাটা এমনিই ভালো নয়। উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলো নিয়ে ভুতুড়ে গুজব রয়েছে, এই এলাকাটি তাদের মধ্যে প্রথম দিকেই থাকে। পাহাড়ের ঢালে এক একটি কবর দেখা যায়। দিনের বেলাও সেখানে গেলে গা ছমছম করে। সন্ধে হলেই কোট হ্যাট পরা সাহেব হেঁটে বেড়ায় এই রাস্তায়। কাছে গিয়ে ডাকলে যদি পেছন ফিরে তাকায়, অতি বড় সাহসীরও রক্ত জল হয়ে আসে। কারণ সাহেবের মুখ বলে কিছু নেই, বেবাক শূন্য। কুয়াশা মোড়া খাত থেকে নাকি অলক্ষ্যে মানুষের দিকে তাকিয়ে থাকে অনেক জোড়া চোখ। বলাই বাহুল্য, সেগুলোর কোনোটাই মানুষের নয়। অদ্ভুত সমস্ত শব্দ শোনা যায়, ব্যাখ্যাতীত বিভিন্ন দৃশ্য দেখা যায়। সেসব শব্দ বা দৃশ্য ওই পরিবেশে ভেসে আসা এমনিতে যতই অস্বাভাবিক হোক না কেন, মানুষ সেই সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সেসবের পিছু নিতে গিয়ে খাদে পড়ে মারা যায়। স্নিগ্ধার ভূতের ভয় নেই, মানুষের ভয় আছে। একটা মেট্রোপলিস শহরেই যখন সন্ধ্যের অন্ধকারে একটা মেয়ে নিরাপদ নয়, তখন এই নির্জন জায়গায় তার দুশ্চিন্তা কোথায় পৌঁছতে পারে তা সহজেই অনুমেয়। কলকাতায় মেট্রোয় করে যখন কোথাও যায়, তখন আশপাশ থেকে অনেকগুলো পুরুষের লোলুপ চোখ ওকে গিলে খায়। আর সেটা স্নিগ্ধা ভালো করেই জানে। অসহায় লাগে নিজেকে। সেই অসহায়তা যে এই নিরিবিলি আপাত নির্জন জায়গাতেও ফিরে আসবে, সেটা স্নিগ্ধা স্বপ্নেও কল্পনা করেনি। এখন ওর মনে হচ্ছে অনেকগুলো লোলুপ নজরের সামনে ও চুপচাপ দাঁড়িয়ে আছে, শুধু প্রত্যেকেই অন্য একটা জগৎ থেকে তার দিকে তাকিয়ে। ঝিঁঝি পোকার ডাক আর নানাবিধ রাতচরা পাখির চিৎকার ছাড়া জগতে আর যেন কোনো শব্দ নেই। স্নিগ্ধা সুটকেসটা বার করে নিল। গাড়িটা লক করে একটু এগিয়ে গিয়ে দেখা দরকার। সোজা 100 মিটার মতো এগোতেই আচমকা মৃদু কথোপকথনের শব্দ কানে এলো। সেই সঙ্গে একটা নেপালি গানও ভেসে আসছে না? হোক না মৃদু, গান চলছে মানে কোথাও না কোথাও তো বাজছেই। একটা বাঁক ঘুরে স্নিগ্ধা দেখল পাহাড়ের গায়ে একটা ছোট্ট সরাইখানা রয়েছে। সেখানে হলদে টিমটিমে আলো জ্বলছে। আপাতত সেখানে সাহায্য চাওয়া ছাড়া আর উপায়ও নেই, যা থাকে কপালে। এই ভেবে স্নিগ্ধা ওপরে উঠল। এক মধ্যবয়স্ক যুগলের সঙ্গে তার দেখা হলো, সম্ভবত স্বামী স্ত্রী।
ওরাই সরাইখানাটা চালায়। লাল নীল টুনি লাইট জ্বলছে সরাইখানা জুড়ে, আর দরজার সামনে একটা হলুদ আলো ঝোলানো। ভেতরে বসে একটা বুড়ো মদ খাচ্ছে। এই সরাইখানাতেই মৃদু ভলিউমে নেপালি গান বাজছে। স্নিগ্ধা গিয়ে বলল, আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে, আপনাদের কেউ যদি একটু সাহায্য করেন, আমি অন্তত আজ রাত্রে দার্জিলিং পৌঁছে যেতে পারি। খুব বিপদে পড়েছি, একটু হেল্প করবেন প্লিজ। সরাইখানার মালিক পুরুষটি ওকে এক ঝলক দেখল। লোকটাকে দেখলেই কেমন অস্বস্তি হয়। গায়ে লেদারের মোটা চকরা বকরা জ্যাকেট, মাথায় ওরকমই একটা টুপি, কানে দুল, আর তারই গোঁফহীন মুখে অনুভূতির চিহ্ন মাত্র নেই। মহিলাটিও একই রকম নির্লিপ্ত। চেহারা দেখে বোঝা যায় না মনের মধ্যে কি চলছে। কানে দামি দুল, নাকে দামি নাকছাবি। এরকম পরিবেশে সরাইখানা চালিয়ে এত রোজগার কি হয়? স্নিগ্ধার অবশ্য এসব ভাবার সময় নেই। সে আবার অনুনয় করল, প্লিজ দাদা, প্লিজ দিদি, একটু সাহায্য করুন। স্বামী স্ত্রীর মধ্যে দ্রুত চোখাচোখি হল। লোকটি ভরা গলায় বলল, আপনি আসুন, ভেতরে একটু বসুন, খাবার খান, একটু জল খেয়ে আগে শান্ত হন, আমরা দেখছি। আগে গিয়ে আপনার গাড়িটা দেখে আসি, কোথায় খারাপ হয়েছে। স্নিগ্ধা আঙুল দিয়ে বাঁকের মুখটা দেখালো। কুয়াশায় হাত দুয়েক দূরের জিনিসই দেখা যাচ্ছে না। সেখানে প্রায় 100 মিটার দূরে গাড়ি কি করেই বা দেখা যাবে? স্ত্রী বললেন, আপনি বসুন, আমরা গাড়িটা দেখে আসি। স্নিগ্ধা ইতস্তত করে ভেতরে একটা চেয়ারে গিয়ে বসল। স্বামী স্ত্রী বেরিয়ে গেলেন। পাশের চেয়ারেই বুড়োটা বসে মদ খাচ্ছে। কোল কুঁজো চেহারা, চোখগুলো কোটরে ঢুকে গেছে, শকুনের মতো দৃষ্টি। স্নিগ্ধা এখানে ঢোকা থেকেই কামুক নজরে স্নিগ্ধাকে লোকটা মাপছে। স্নিগ্ধার রীতিমতো অস্বস্তি হচ্ছে। জ্যাকেটের হাতাগুলো প্রাণপণ টেনে সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। এই লোকটা এখন যদি তার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেও, তার বিন্দুমাত্র পালানোর পথ থাকবে না। লোকটা ঠুকঠুক করে মদ খাচ্ছে আর ঢুলু ঢুলু চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। সরাইখানা থেকে নেমে এসেই স্ত্রী স্বামীকে বলল, হাতে সুটকেসটা দেখলে? তা আবার দেখিনি। যা ক্যাশ রয়েছে সেটা যদি মেরে দিতে পারি, বিশাল দাও হবে। কি করবে ভাবছো? আগে দেখিনি গাড়িটা কত দূরে রয়েছে। ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। অজ্ঞান হয়ে গেলে বডিটা টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দেব। তারপর খাদে ধাক্কা মেরে ফেলে দিতে কতক্ষণ, পুরো মনে হবে অ্যাক্সিডেন্ট। ওর কাছে যে টাকা ভর্তি সুটকেস ছিল, সেটা আর কি জানতে যাচ্ছে? স্বামী সায় দিল, ঠিক ঠিক, গাড়িটা দেখে আসি চলো। বুড়ো অরুণ ওখানে তো মেয়েটাকে পাহারা দিচ্ছেই। খুনের ঝক কষতে কষতে দুজন এগিয়ে চলল গাড়িটার দিকে, হাতে 5 সেলের টর্চ। কিছু দূর যেতেই গাড়িটা চোখে পড়ল। খাদের দিকে মুখ করে একা দাঁড়িয়ে আছে গাড়িটা। কিছুটা কাছে গিয়েই স্বামী স্ত্রীর হাড় হিম হয়ে গেল। গাড়িটা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে কই? ব্রেক ফেল হয়ে গাছে ধাক্কা মেরেছে।
বনেট তুবড়ে মুচড়ে শেষ, কাঁচ ভেঙে গুঁড়ো ছড়িয়ে আছে রাস্তায়, আর স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে রক্তাক্ত নিথর অবস্থায় যে পড়ে আছে সে আর কেউ নয়, একটু আগেই ওদের সরাইখানায় সাহায্য চাইতে আসা সেই মেয়েটা। তাহলে এখন ওদের সরাইখানায় কে আশ্রয় নিয়েছে? ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে ওরা সরাইখানায় ফিরে দেখে বুড়ো মাতাল মেঝেতে পড়ে আছে, প্রাণহীন, চোখ কপালে, যেন মৃত্যুর ঠিক আগে অকল্পনীয় ভয়ঙ্কর কিছু একটা বুড়োটা দেখে ফেলেছিল। স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে বজ্রাহতের মতো, আর ওদের পেছন থেকে ভেসে এলো স্নিগ্ধার বরফের মতো শীতল হিস হিসে কণ্ঠস্বর। গাড়িটা কোথায় খারাপ হয়েছে দেখে এলেন? শূন্য ঘরটায় এসে দাঁড়ালেন স্বাতীলেখা। আসবাবপত্র নেই, দেওয়াল ফাঁকা, গোটা ঘরটা খাঁ খাঁ করছে, যেন গিলতে আসছে স্বাতীলেখাকে। কে বলবে এই বাড়িতে মাসখানেক আগেও দুটো মানুষ বসবাস করত? গতকালও এই ঘরটা ভর্তি ছিল খাট বিছানা আলনায়। আজ এক এক করে সব নিয়ে চলে গেছে লোকজন। নিচে ম্যাটাডোরে তোলা হয়েছে আসবাবপত্র। শীর্ষেন্দুর শরৎটা যখন বার করা হচ্ছে তখন অঝরে কেঁদে ফেলেছিলেন স্বাতীলেখা। যন্ত্রটা ওর স্বামীর খুব প্রিয় ছিল। বর্ষায় শরতে মেঘ রাগ বাজাতেন, কখনো সখনো দেশ। ভৈরব, ইমন, দীপক রাগরাগিনীতে মুখর হয়ে থাকত গোটা বাড়ি। শরৎটা বার করে মুছে এক কোণে রেখে দেওয়া। শুধু ওই শরৎটা আর কেউ কোনোদিন বাজাবে না। এই চিলেকোঠার ঘরটাই ছিল শীর্ষেন্দুর রেওয়াজ আর সুর চর্চার জায়গা। আজ থেকে তা চিরকাল শূন্য পড়ে থাকবে। শূন্য চিলেকোঠার ঘরের সামনে স্বাতীলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুনন্দা এসে বলল, কষ্ট হচ্ছে মা? স্বাতীলেখা কোনো কথা বললেন না, শুধু মুখে আঁচল চাপা দিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। শীর্ষেন্দু গত মাসে চলে যাওয়ার পর সুনন্দাই মাকে বলেছিল বাড়িটা বেচে দিয়ে তার সঙ্গে আমেরিকায় চলে যেতে। ওখানে মেয়ে, জামাই, নাতির সংসারে শেষ জীবন দিব্যি কাটিয়ে দেবেন। কিন্তু 40 বছরের ভিটে ছেড়ে যাওয়ার যে এত মায়া, তা কি স্বাতীলেখা বুঝেছিলেন? বসন্ত আসছে। সন্ধে নামছে হুগলি জেলার মফস্বল জুড়ে। দক্ষিণা বাতাসে ঝিরঝির করে ঝরে পড়ছে পাতা। খোলা ছাদটায় দাঁড়িয়ে দূরে রেল স্টেশনের আলোর দিকে তাকিয়েছিলেন স্বাতীলেখা। তার আর শীর্ষেন্দুর এই ছাদে যে কত সময় কেটেছে তার কোনো ইয়ত্তা নেই। দূরে একটা চেয়ারে বসে সুনন্দা অলস ভঙ্গিতে চা খাচ্ছিল। খানিকক্ষণ দাঁড়ানোর পর একটা চেনা গন্ধ পেলেন স্বাতীলেখা। সন্ধ্যের মিঠে হাওয়ায় আচমকা এই গন্ধ এলো কেন?
এ তো শীর্ষেন্দুর আফটার শেভ লোশনের গন্ধ। মিষ্টি লেবুগন্ধি এই লোশনটা শীর্ষেন্দু খুব পছন্দ করতেন। স্বাতীলেখা জিজ্ঞাসা করলেন, মা, কোনো গন্ধ পাচ্ছিস? সুনন্দাও সুঘ্রাণটা পেয়েছে। চায়ের কাপটা রেখে বলল, হ্যাঁ গো, কিসের বলো তো? স্বাতীলেখার গলা কেঁপে গেল। তোর বাবা এই আফটার শেভ লোশনটা খুব পছন্দ করত, কিন্তু আজ হঠাৎই গন্ধ। সুনন্দা শব্দ করে চায়ের কাপটা নামিয়ে রাখল। বলল, মানে? স্বাতীলেখা কোনো উত্তর দেওয়ার আগেই সিঁড়ি বেয়ে একটা দীর্ঘদেহী ছায়ামূর্তি উঠে এলো। অবিকল শীর্ষেন্দুর মতো হাঁটা চলা, একটু বাঁদিকে কান্নিক মেরে সিঁড়ি দিয়ে ওঠা, তৃপ্ত বুক। চিলেকোঠার ঘরের দরজায় হাত ছোঁয়াতেই তালা দেওয়া দরজাটা আপনা আপনি খুলে গেল। সুনন্দা আর স্বাতীলেখা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে একটা ভাঙা কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, স্বাতী, একটু চা দিয়ে যেও। স্বাতীলেখা বিহ্বল হয়ে ধপ করে মাটিতে বসে পড়লেন। সুনন্দা অস্ফুটে উচ্চারণ করল, বাবা। অসম্ভব ক্রোধে পূর্ণ একটা গলা শোনা গেল, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। এই বাড়িতে আমি বড় হলাম, তোর মা এলো, তুই হলি, তোকে বড় করলাম, তোর বিয়ে দিলাম এই বাড়ি থেকে। এই বাড়ি তুই বেচে দিতে চাইছিস? যেন দরজার ওপার থেকে নয়, কথাগুলো ভেসে আসছে জগতের ওপার থেকে, অন্য কোনো গ্রহ থেকে। অসম্ভব নিষ্ফল রাগে যেন গজরাচ্ছে কেউ। আমি এখন সান্ধ্য রেওয়াজ করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। আমাকে যদি কেউ এই বাড়ি থেকে উৎখাত করতে চায়, অনর্থ হবে এই আমি বলে দিলাম। মিনিট দুয়েক নীরবতার পর সন্ধ্যের রাগে আকাশ বাতাস মুখর হয়ে উঠল। আশেপাশের বাড়ির জানলাগুলোয় দু একটা কৌতূহলী মুখ উঁকি দিল। এ পাড়ার শীর্ষেন্দু জেঠু তো মারা গেছেন, তাহলে শরৎ বাজাচ্ছে কি? শরদের সুর তখন ছাদের গণ্ডি ছাপিয়ে মিশে যাচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে। বিকেল থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে, থামবার নামগন্ধ নেই। বাতাসের সোঁদা গন্ধ, পুরনো বাড়ির জানলায় জোলো হাওয়া মাথা কুটে মরছে। এমন শোঁ শোঁ শব্দ হচ্ছে যেন পৃথিবীটা আজকেই ধ্বংস হয়ে যাবে। লোডশেডিং হয়ে গেছে অনেকক্ষণ। গোটা বাড়িতে একটা মাত্র এমার্জেন্সি আলো জ্বলছে। মার কড়া নির্দেশ, বেশিক্ষণ ফোন নিয়ে বসা যাবে না। সামনেই মাধ্যমিক, তার প্রস্তুতি নিতে হবে। হিয়া অবশ্য এসব নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি অন্ধকারে বসে বসে গেম খেলছে। আজকের দিনটা বেশ অন্যরকম। বাবা মা দুজনেই বিয়ে বাড়ি গেছে। সেই বর্ধমানে বাবার কোন কলিগের ছেলের বিয়ে, ফিরতে রাত হবে। হিয়ারও নেমন্তন্ন ছিল, কিন্তু এতটা দূরের পথ বলে সে আর যায়নি। তাছাড়া পরীক্ষা এগিয়ে আসছে, এখন বিয়ে বাড়ি যাওয়ার মানে হয় না। তাই হিয়া থেকে গেছে বাড়িতে। তার তো পোয়া 12। এই অবসর তো সচরাচর মেলে না। একটু বাদে রিনিদি পড়াতে আসবে, তাতে অসুবিধে নেই।
তাকে কিঞ্চিত কাকুতি মিনতি করলে সে আজ বোধহয় পড়াটা কাটিয়েই দেবে। দুজনে মিলে আড্ডা দিতে দিতেই সন্ধেটা দিব্যি কেটে যাবে। সিঁড়ির তলা থেকে বারবার একটা বিড়ালের কান্না শোনা যাচ্ছে। বোধহয় ঝড় বৃষ্টিতে ভেতরে ঢুকে পড়েছে। খিদে পাওয়ায় কেঁদে চলেছে একটানা। বেচিপিসি বলে বিড়ালের কান্না খুব অশুভ। হিয়া অবশ্য এসব মানে না। ও জানে পুরনো দিনের মানুষদের এরকম নানান সংস্কার থাকে। হিয়া মাঝে ভেবেছিল একবার আলোটা নিয়ে দেখতে যাবে কিনা, তারপর ভাবলো থাক, রিনিদি এলে দুজন মিলে দেখতে যাবে ক্ষণ। কাঁটায় কাঁটায় 5:30টায় হিয়া নিচ থেকে একটা ক্ষীণ ডাক শুনল। হিয়া, এই হিয়া, দরজাটা খোল। ও বুঝল রিনিদি এসে গেছে। লোডশেডিং বলে কলিং বেল বাজাতে পারেনি। দুধ দাঁড়িয়ে নিচে নেমে দেখে রিনিদি দাঁড়িয়ে। অপ্রস্তুত হয়ে হিয়া বলে, কি গো, একটা ফোন করবে তো? কতক্ষণ দাঁড়িয়ে আছো? রিনিদি গজদাঁত বার করে হেসে বলল, নেটওয়ার্ক নেই রে বাবু, এই 1-2 মিনিট হলো এসেছি, কোনো অসুবিধা নেই। বলে ঘরে ঢুকে ছাতার জল ঝেড়ে ছাতাটা মেলে দিল। একটা বেড়াল তখন থেকে কাঁদছে রিনিদি, একটু সিঁড়ির তলাটা দেখবে? কই বিড়াল, চল তো দেখি। আহারে বেচারা, বৃষ্টিতে বোধহয় আশ্রয় নিয়েছিল। এই বাড়িতে দুধ টুধ আছে? তাহলে একটু গরম করে দিয়ে না। রিনিদি ফোনের টর্চ জেলে সিঁড়ির তলা, একতলার বসার ঘর সব ভালো করে খোঁজে। কই, বেড়ালের তো চিহ্ন মাত্র নেই। তাছাড়া ঘরে ঢোকা থেকে রিনি বেড়ালের শব্দও পায়নি। হিয়াকে ডেকে নিয়ে ওপরের ঘরে চলে গেল রিনিদি। দোতলার ঘরে ঢোকা মাত্রই হিয়া আবদার জুড়ল, রিনিদি, আজ অঙ্ক করবো না? কেন রে? আরে আজ তো বাবা মা নেই, তোমাকে বললাম না, ওরা বর্ধমান গেছে। দুপুরে রান্নাটা করে বেচি পিসিও বেরিয়ে গেছে। আমাদের তো সব চ্যাপ্টার শেষ, টেস্ট পেপারও রিভাইজ করেছি। প্লিজ প্লিজ আজ অঙ্ক করিও না। আবদারের বহরে রিনি হেসে ফেলল, বলল, আচ্ছা, আজ আর অঙ্ক করতে হবে না। কিন্তু আমি যে বৃষ্টিতে এত ঠেঙিয়ে এলাম, কি করবি শুনি তুই এই ঘন্টা দুয়েক? এই একটা কথাতেই হিয়া চমকে উঠল। রিনিদি এত বৃষ্টিতে একটা মাত্র ছাতা সম্বল করে এসেছে, অথচ সামান্য চুল ভিজেছে। এটা কি করে হয়? বাইরে প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কুকুর বেড়াল পর্যন্ত নেই, সেখানে একটা মানুষ এত সাফসুতরো হয়ে আসে কি করে? হিয়া জিজ্ঞাসা করল, তুমি ভিজে যাওনি রিনিদি? রিনি উত্তর দিতে গিয়েও থমকে গেল। বাইরে মেঘের কুরু কুরু গর্জন শোনা যাচ্ছে। রিনি রহস্যময় গলায় বলল, আমি ম্যাজিক জানি, বৃষ্টিতে ভিজি না। এমার্জেন্সির অল্প আলোতেও রিনি বুঝল হিয়া ঠোঁক গিলল। রিনিদিকে আজ অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর লাগছে। ওর চেনা হাসি খুশি রিনিদি তো এমনটা নয়। রিনিদি ওকে সিনেমার গল্প বলে, শাহরুখ খানের লেটেস্ট গসিপ দেয়, মঞ্চে নিয়মিত অভিনয় করে, মাঝে সাঝে হিয়াকে একাডেমিতে নাটক দেখতে নিয়ে যায়। ওর সঙ্গে রিনিদির প্রায় বছর 3 আলাপ। সে যে ম্যাজিকও জানে, এটা তো কোনোদিন হিয়াকে বলেনি। ও কোথায় যেন পড়েছিল, ভূতেরা বৃষ্টিতে ভেজে না। হিয়া কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, তুমি ভূত মানো রিনিদি? তুই মানিস? আমি? হ্যাঁ মানে, না কি জানি, কখনো দেখিনি তো। ওরে বোকা, ভূত কি তোকে দেখা দেবে বলে ব্যাকুল হয়ে আছে নাকি?
ভূত কত রকম ভাবে তোর কাছে আসতে পারে তুই জানিস? মাটিতে চলা একটা ঢেউ পিঁপড়ে তোর এক্সিস্টেন্স পুরোপুরি কম্প্রিহেন্ড করতেই পারে না, কিন্তু তুই তাকে দিব্যি দেখতে পাস। ভূত থাকলেও আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু তারা আমাদের সারাক্ষণ দেখতে পায়। তারা আমাদের দেখা দিতে চাইলে আমরা দেখতেও পাই, তাদের আমরা শুনতেও পাই। কেন শুধু শুধু ভয় দেখাচ্ছ রিনিদি? এর থেকে তো অঙ্ক করালেই পারতে। রিনি খিলখিল করে হেসে ওঠে। সেই হাসি এই অন্ধকার ঘরময় ছড়িয়ে গিয়ে দ্বিগুণ ভীতিপ্রদ হয়ে ওঠে। রিনি বলে, দূর পাগল, ভয় দেখাবো কেন? শুনেছিস এক রূপ থেকে আরেক রূপে আবার মেটামরফোসও করতে পারে, মানে পাতি কথায় বহুরূপী। এই যে আমি তোর সামনে বসে আছি, আমি ভূত হতেই পারি। মানে আমি হয়তো আসল রিনিদিই নই, অন্য কেউ। রিনিদির রূপ ধরে তোর সামনে বসে আছি। কথাটা শেষ হতে না হতেই পশ্চিম আকাশ জুড়ে বিদ্যুতের নীলচে ঝিলিক দেখা গেল। ফিকে আলো কাঁচের জানলা গলে ঢুকে এলো ঘরেও। সেই মৃদু আলোয় হিয়া দেখল রিনিদির সুন্দর গজদাঁতগুলো কেমন সদন্তের মতো ঝিকিয়ে ঝিকিয়ে উঠছে। রিনিদি ওর আরেকটু কাছে এসে বসল, ধীরে ধীরে বলল, তোর বিশ্বাস হচ্ছে না তাই না? ভূত যে আমাদের এই ঘরেই থাকতে পারে, আমাদের মতোই চেহারা হতে পারে, সেটা তুই মানতে পারছিস না তাই না রে? তারা রিনিদি ফোন বার করে একটা অ্যাপ খুলল। ফোনের ক্যামেরায় তাদের ঘরের ছবি দেখা যাচ্ছে। মোজাইক করা মেঝে, আদ্দিকেলের অনিডা টিভি, আর তার সামনে ফাঁকা দুটো চেয়ার। এই অবধি অস্বাভাবিক কিচ্ছু নেই। 2-3 সেকেন্ড পরই আচমকা দেখা গেল সেই চেয়ারে স্বামী স্ত্রী বসে বসে পা দোলাচ্ছে। তাদের ছায়া ছায়া শরীর, মুখ বোঝা যাচ্ছে না, সাদা চোখে তাদের দেখা যাচ্ছে না, কিন্তু ওই অ্যাপে তাদের দিব্যি দেখা যাচ্ছে। রিনিদি ঝিম ধরা গলায় বলল, এই দেখ, এটা খোঁজ ডিটেকশন অ্যাপ। সাদা চোখে যাদের দেখা যায় না, এই অ্যাপ তাদেরকে চিনিয়ে দেয়, দেখিয়ে দেয় ভূত আমাদের আশেপাশেই থাকে। হিয়ার চোখ বিস্ফারিত হয়ে এসেছে। সে দেখছে অ্যাপের সেলফি ক্যামেরা অন করে দিতে রিনিদির মুখের চারপাশে একটা সবুজ বাক্স দেখা যাচ্ছে। অর্থাৎ ঘোস্ট ডিটেকশন অ্যাপটা রিনিদিকে ভূত হিসেবে চিহ্নিত করছে। হিয়া তড়াক করে নিজের ফোনটা বাগিয়ে বসার ঘরের পাশেই বাথরুমে ঢুকে ছিটকিনি দিয়ে দিল। এই মহিলার সান্নিধ্য তার এক মুহূর্তও ভালো লাগছে না। সে বুঝল এ তার পরিচিত রিনিদি নয়, এ অন্য কেউ, মানুষ নয়। এসেছে রিনিদির ভেগ ধরে। ওদিকে বাইরে রিনি তখন হেসে কুটিপাটি। যখনই হিয়া জিজ্ঞাসা করল সে ভেজেনি কেন, তখনই তার মাথায় ভয় দেখানোর বুদ্ধিটা আসে। প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ছাতা আর রেনকোট দুটো নিয়েই সে বাড়ি থেকে বেরিয়েছিল। ঘরে ঢুকে ছাতাটা জল ঝেড়ে রেখেছে। হিয়া আসতে দেরি করছিল দেখে বারান্দাতেই যে রেনকোটটা খুলে ফেলেছে, সেটা যে বসার ঘরের সোফাতে মেলা আছে সেটা স্পষ্টতই হিয়া লক্ষ্য করেনি। স্বাভাবিক, ওর তখন বেড়ালের বাচ্চা খোঁজার দিকে পুরো মনোযোগ। রেনকোট মেলা আছে দেখলে বুঝতো কেন রিনিদি ভেজেনি, কিন্তু তখনই সে ভাবে এই ছোট্ট ইনফরমেশনটা চেপে গিয়ে বাচ্চাটাকে একটু ভয় দেখালে কেমন হয়। বাচ্চাটাকে নিয়ে রগড় করলে বেশ সময় কেটে যাবে, এই ভেবে রিনিদি তার অভিনয় শৈলী একটু ঝালিয়ে নিল। আর এই অ্যাপগুলো চিটিংবাজির আখড়া। রদ্দি অ্যাপ যেখানে সেখানে ভূত ডিটেক্ট করে, কোনো ভিত্তি নেই, কিচ্ছু নেই।
এই পরিবেশে ওরকম ধরা গলায় কথা বলতে আর এই জালি অ্যাপটাতেই কার্যসিদ্ধি হলো। বেচারা বাচ্চা মেয়েটা ভয়ে গুটিয়ে গেছে। রিনি ঠিক করলো সরি টরি বলে পিৎজা অর্ডার করে খাইয়ে দেবে। এত ভয় দেখানোর পর এটুকু অন্তত করা উচিত। এগোতে যাবে এমন সময় শুনল সিঁড়ি দিয়ে কে যেন উঠে আসছে। সিঁড়ির তলা থেকে ক্ষীণ স্বরে ভেসে আসছে বেড়ালের ডাক। কৌতূহলী হয়ে সিঁড়ির মুখে গিয়ে দেখে টর্চ হাতে বেচি পিসি উঠে আসছে। রিনির মুখে টর্চ পড়তেই বেচি পিসি হকচকিয়ে উঠল। রিনির উপস্থিতি স্বভাবতই আশা করেনি। ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করল, এই দেখো দেখিনি। ও রিনি, কখন এলে? এই তো 15 মিনিট হলো। কিন্তু তুমি কিভাবে এলে? দরজা তো বন্ধ ছিল। আমার কাছে চাবি তো। আর বলুনি দায়দাবাবু আর বৌদি বিয়ে বাড়িতে যাবে শুনে আমাদের হিয়াও বায়না ধরল ওকে নিয়ে যেতে হবে। সমীর কাকুর বিয়েতে না গেলে নাকি ওর ভাল লাগবিনি। ওরা তিনজনেই তাই দুপুরে গাড়িতে রওনা দিল। একটু আগে দায়দাবাবু ফোন করে বলল এত জল হয়েছে ডানকুনিতে ট্রেন আটকে আছে, ওরা চেষ্টা করবে রাত্রিরে ফেরা, নালে কাল সকালে ফিরবে। আমাকে বললো বাড়িতে থাকতে, এমার্জেন্সি চার্জ ফুইরে এসছে। তাই আমি দুপুরে রান্না সেরে বেরিয়েছিল। উমাগো ফিরে দেখি নিচে ছাতা রেনকোট খোলা। হ্যাঁ গো, তুমি ঢুকলে কি করে গো? তোমার কাছে দায়িত্ববাবু অন্য চাবি কিছু রেখে গেছিল নাকি গো? রিনির রক্ত জল হয়ে গেছে। আর এই কথাগুলো তার কানে ঢুকছে না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে দরজা খুলে দিল? কার সঙ্গে এই ফাঁকা বাড়িতে বসে সে 15 মিনিট ধরে কথা বলল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন বাথরুমে ঢুকে বসে আছে কে? কে? সকালে উঠেই একটা দুর্গন্ধ পেলেন অচিন্তবাবু। মাছের বাজারে যে আঁশটে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়, তার সঙ্গে পোড়া কাঠের গন্ধ মিশলে যেমন হবে, দুর্গন্ধটা খানিক তেমন। এই দুর্গন্ধ অবশ্য অচিন্তবাবুর অচেনা নয়। আগেও বেশ কয়েকবার এমন গন্ধ তিনি পেয়েছেন। যখনই কেউ মারা গেছে তার আগে তিনি এই ঘ্রাণ পেয়েছেন। একে একরকম মৃত্যুর দূত বলা চলে। যখন তার স্ত্রী শর্মিলা হাসপাতালে ভর্তি ছিলেন, একদিন রাত্রে হাসপাতালের শূন্য করিডোরে বসে অচিন্তবাবু প্রথমবার এই গন্ধটা টের পান। সেদিনই ভোর রাতে শর্মিলা চিরতরে চলে যান। তারপর পোষা কুকুর বাদশা যেবার অসুস্থ হল, গন্ধটা ফিরে এলো। বাদশাকেও আর বাঁচানো যায়নি। অফিসের সহকর্মী প্রসূনের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছিল। সকলে ত্রস্ত হয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠালো বটে, কিন্তু তার বহু আগেই অচিন্তবাবুর নাকে ওই দুর্গন্ধ ভেসে এসেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। প্রসূন বাঁচেনি। এই গন্ধটা এলেই অচিন্তবাবু বোঝেন আশেপাশের কারুর যাওয়ার সময় হলো। কিন্তু আজ শরতের এই মেঘমুক্ত সকালে হঠাৎ এই দুর্গন্ধ কেন? আত্মীয় পরিজন কারুর তো কোনো বিপদের খবর পাননি। তাহলে কি পাড়ায় কেউ মরল? হাজার এক চিন্তা ভিড় করে এলো অচিন্তবাবুর মাথায়। এমন সময় ঘর মোছার বালতি হাতে ঘরে ঢুকল স্বপ্না। বয়স অল্প, ভারী লক্ষ্মী মেয়ে, একা হাতে অচিন্তবাবুর দেখভাল করে।
তাকে দেখে স্বপ্না একগাল হাসল। অচিন্তবাবু একটা শুকনো হাসি হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে স্বপ্না, পাড়ায় কেউ মারা গেছে নাকি? স্বপ্না চোখ কপালে তুলে বলল, না তো দাদাবাবু, হঠাৎ জিজ্ঞেস করলে যে, কেউ ফোনে খবর দিল? না রে, তা নয়। আনমনা হয়ে উত্তর দিলেন অচিন্তবাবু। তারপর তার মনে একটা বেয়াড়া প্রশ্ন এলো, উনি যে গন্ধটা পান তা কি বাকিরাও পায়? এটা কখনো জানা হয়নি। তিনি স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, এই আশেপাশে কিছু পচেছে রে? না তো দাদাবাবু। তুই কোনো গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছি তো, এই তো ফেনাইল জলের গন্ধ ছাড়ছে, আর কাল ছাদে ব্লিচিং ছড়ালাম, তার গন্ধ আছে। না না, তা নয়, কোনো পচা গন্ধ পাচ্ছিস? স্বপ্না দাঁড়িয়ে 2-3 বার নাক টেনে বলল, কই না তো। অচিন্তবাবু থম মেরে খাটে বসে রইলেন। জানলার পাশে যে পলাশ গাছটা আছে তার ডালে একটা দাঁড় কাক এসে বসেছে। ডেকে ডেকে কান ঝালাপালা করে দিল। দূরে শোনা গেল অ্যাম্বুলেন্সের সাইরেন। অচিন্তবাবু খাট থেকে নামলেন। পরিবেশটা ঠিক ভালো লাগছে না। স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, চানের জল গরম করেছিস স্বপ্না? স্বপ্না ছাদ থেকে চেঁচিয়ে উত্তর দিল, বাথরুমে রাখা আছে দাদাবাবু। নোনা ধরা বাড়ির সিঁড়ি দিয়ে সাবধানে নামতে শুরু করলেন অচিন্তবাবু। মাথার ওপরে পায়রার বাসা, তারাও ডাকছে। আজ কি তাঁরই মৃত্যুর দিন? মানুষকে যে করাল সত্যের মুখোমুখি হতে হয়, আজ কি অচিন্তবাবুর সেই সত্যের সামনে দাঁড়ানোর পালা? সিঁড়িতে সাবধানে পা ফেলছেন। পা পিছলে গেলেই বিপদ অনিবার্য। হঠাৎ তাঁর মনে হলো সিঁড়ির বাঁকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাকে দেখে সাঁত করে সরে গেল। অচিন্তবাবুর বুকটা ঢিপ করে উঠল। এই কি মৃত্যুর কালো ছায়া! অচিন্তবাবুর মনে হলো তাকে কেউ অনুসরণ করছে, সন্তর্পণে লক্ষ্য করছে তার প্রতিটা নড়াচড়া। দুর্গন্ধটা হাওয়ায় নিরন্তর পাক খাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে উঠোন পেরিয়ে বাথরুমের দিকে এগোলেন অচিন্তবাবু। এই বিশাল শূন্য বাড়িটার আনাচে কানাচে লুকিয়ে আছে মৃত্যুর সম্ভাবনা। যেন বহুকালের অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে এই বাড়ির বাতাস। সাবধানে বাথরুমের দরজাটা ঠেলে অচিন্তবাবু যা দেখলেন, তাতে তার হাড় হিম হয়ে গেল। স্কাইলাইট থেকে চুঁইয়ে পড়া রোদে দেখা যাচ্ছে চৌবাচ্চায় রক্তের দাগ, টাটকা। আর চৌবাচ্চায় মাথা ঠেকিয়ে যে শুয়ে আছে তাকে তিনি খানিক আগেও দেখেছেন, কথা বলেছেন। স্বপ্না। চোখ উল্টে পড়ে আছে সে। অচিন্তবাবুর দম বন্ধ হয়ে এলো। বাথরুমের দেওয়ালে ঘনিয়ে উঠছে কালো ছায়া। ছাদ থেকে এখন গুনগুন করে সুর ভাঁজতে ভাঁজতে নেমে আসছে কে? দুর্গন্ধটা অসহনীয় হয়ে উঠেছে।
হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।